আগামী নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা হলে দাঁত ভাঙা জবাব, বাতিল হবে কেন্দ্রের ভোট, হুঁশিয়ারি সিইসির। জ্যেষ্ঠ সাংবাদিক বিভু রঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন, শরীরে আঘাতের চিহ্ন মেলেনি, জানালেন চিকিৎসক। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় 4 মৃত্যুর ঘটনায় মামলা, বন্ধ হচ্ছে পদুয়ার বাজারের পল্লী বিদ্যুৎ সমিতির সামনের ইউটার্ন। মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি, ঝোড়ো হাওয়া, কয়েক জেলায় জলাবদ্ধতা, ফসল নষ্টের শঙ্কা। চট্টগ্রামে বাড়ছে চিকুনগুনিয়ার প্রকোপ, 3 সপ্তাহে আক্রান্ত ছড়ালো 1200, দেখা দিচ্ছে শারীরিক জটিলতা। স্বাগত সমগ্র বাংলাদেশে, সঙ্গে আছি সঞ্চারী মজুদ্দমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। আগামী জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র দখল সহ যে কোনো অপতৎপরতায় দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগের মতো ভোট কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই বা অস্ত্রবাজি করে নির্বাচনে জয়ের আর কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। সকালে রাজশাহীতে ইসি কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এসব কথা বলেন তিনি। শনিবার সকালে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সভায় যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে উল্লেখ করে এএমএম নাসির উদ্দিন বলেন, পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর বিতর্কে জড়াবে না কমিশন। এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে হবে, ওই জন্য যে কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্কের পর্যায়ে আছে। এটা রাজনীতিবিদদের ব্যাপার। যদি আইন চেঞ্জ পরিবর্তন হয়, শাসনতন্ত্র পরিবর্তন হয়, এই ধরনের কোনো আইন আসে, তো সেটা ভিন্ন ব্যাপার। এটা আমরা ওই রাজনৈতিক কোনো বিতর্কের মধ্যে আমরা যেতে চাই না। জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে কমিশন কঠোর অবস্থানে রয়েছে, জানান সিইসি। আগের মতো কেন্দ্র ও ব্যালট বাক্স দখল বা অস্ত্রবাজি করে জয়ের স্বপ্ন দেখে লাভ নেই, বলেন তিনি। দখলের চেষ্টা হলে কেন্দ্রের ফলাফল বাতিল হবে, সাফ জানান সিইসি। কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। ভোটের বাক্স দখলের নিয়ত যদি থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়ত থেকে। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার ইনশাল্লাহ। দাঁত ভাঙা জবাব দিতে হবে। ক্যান্সেল করে দেবো পুরা, যদি এরকম যে অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে পুরা একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে। গুজব ও অপপ্রচার রোধে সামাজিক মাধ্যমের তথ্য নিশ্চিত না হয়ে শেয়ার না করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগারে কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। জানান, জনগণ নির্বাচনমুখী, তাই নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র সরকার প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি। অবৈধ অস্ত্র উদ্ধার চলমান প্রক্রিয়া উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আশা করেন নির্বাচনের আগেই সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবে প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোড ম্যাপটা ডেটটা বলে দিচ্ছে, আমার রোড ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে, আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। সন্ধ্যায় রাজধানীর বড়েশ্বরী কালী মন্দিরে শ্মশানে সাংবাদিক বিভু রঞ্জন সরকারের সৎকার হবে। মুন্সিগঞ্জে ময়নাতদন্ত শেষে তার মরদেহ ঢাকায় আনা হয়। চিকিৎসক জানান, বিভু রঞ্জন সরকারের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি,
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে আরও পরীক্ষা নিরীক্ষার জন্য শরীরের বিভিন্ন অংশ ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিবেদন আসার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। শুক্রবার মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে উদ্ধার করা হয় দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক বিভুরঞ্জন সরকারের মরদেহ। দেখলাম এটা তো আসলে পানি থেকে আসছে, পানিতে আসলে তার দেহটা একটু পচনশীল ছিল। এক্সটার্নাল কোনো আঘাতের চিহ্ন নাই। ভিতরে যেটা লাংসের যে অবস্থা দেখলাম বেলুনেটেড, মানে ড্রাউনিং এর যেসব সাইন সিম্পটম ওটাই আমরা পেয়েছি। নারায়ণগঞ্জের একটি বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে 2 পরিবারের 9 জন দগ্ধ হয়েছেন। রাত 3:30টার দিকে সিদ্ধিরগঞ্জে একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। আদমজী ইপিজেড ফায়ার স্টেশন ইনচার্জ মিলন মিয়া জানান, রাতে খবর পেয়ে তিনি ও তার ফায়ার টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। বাসায় রাখা ফ্রিজের বৈদ্যুতিক সংযোগটি ত্রুটিপূর্ণ হওয়ায় শর্ট সার্কিটের কারণে আগুন লাগে এবং কম্প্রেসর বিস্ফোরণ হয় বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। বাসায় এবং তার আশপাশে কোনো গ্যাসের লাইন নেই বলেও জানান তারা। ভোর 6টার দিকে দগ্ধ 9 জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। স্বজনরা জানান, রাতে হঠাৎ বিস্ফোরণে ঘর কেঁপে ওঠে। দগ্ধদের অনেকের শরীরের 30% পর্যন্ত পুড়ে গেছে বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা। আমরা আগুনটা নির্বাপন করি, পরে দেখি ওখানে কোনো গ্যাসের কোনো আলামত নাই। ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওইটা বাস্ট হয়েছে, ওই আগুনটা ওই এক রুমের ভিতরেই ছড়িয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আমরা ওনাদের কাছে জিজ্ঞেস করি 8 জন লোক দগ্ধ হয়েছে। দিনাজপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়েছেন 3 জন। সকালে শহরের গোলাবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে হঠাৎ আগুন ধরে যায়। এতে ঘরের ভেতরে থাকা 3 জন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের ত্রুটি কিংবা অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। গ্যাস সিলিন্ডার ব্যবহার করার ফলে লিকেজ ছিল, এই লিকেজ থেকে গ্যাস বের হচ্ছিল। ইন দ্য মেন টাইম আমাদের এখানকার যে রান্না করছেন উনি এরপর ম্যাজিক চুলায় রান্না করছেন। রান্না করার কারণে কোনো কারণে এই আগুনের ছোঁয়া এই গ্যাসে লাগার সংস্পর্শের কারণে সেখানে দাউ দাউ করে আগুন একটু জ্বলছিল। এই সময় যারা রুমে ছিল তারা একটু পুড়ে গেছে। কুমিল্লার পদুয়ার বাজারে লরির নিচে চাপা পড়ে প্রাইভেট কারের 4 যাত্রী নিহতের ঘটনায় হানিফ পরিবহন ও লরির অজ্ঞাত চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সকালে সদর দক্ষিণ থানায় মামলা করেন নিহত ওমর আলীর ভাই। এছাড়া সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগের সমন্বিত মতামতের ভিত্তিতে পল্লী বিদ্যুৎ সমিতির সামনের ইউটার্ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আদনান বিন হাসান জানান, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার দয়াপুর ইউটার্ন থেকে সব যানবাহন ঘুরে আসতে হবে। শুক্রবার পদুয়ার বাজারে ঢাকামুখী লেনে উল্টো পথে আসা একটি বাসকে পাশ কাটাতে গিয়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের ওপর পড়ে যায়। এ সময় প্রাইভেট কারে থাকা একই পরিবারের 4 জনের মৃত্যু হয়। বরগুনা বরিশাল আঞ্চলিক সড়ক 4 লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে বরগুনা পৌর সুপার মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, বরগুনার সাথে রাজধানী ঢাকার একমাত্র যোগাযোগের মাধ্যম বরগুনা বাকেরগঞ্জ বরিশাল আঞ্চলিক সড়ক। সড়কটির প্রশস্ত কম হওয়ায় দুটি গাড়ি পাশাপাশি যাওয়ার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এছাড়াও প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সময় ব্যয় হয়। তাই নিরাপদ যাতায়াতের জন্য সড়কটি 2 লেন থেকে 4 লেনে উন্নীত করার দাবি জানান তারা।
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও জলাবদ্ধতায় ভোগান্তি তৈরি হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় গত 5 দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এদিকে পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। লক্ষ্মীপুরেও 4 দিন ধরে অব্যাহত বৃষ্টি হচ্ছে। এর মধ্যে মেঘনায় পানি বাড়তে থাকায় শঙ্কায় স্থানীয়রা। এছাড়া পানি জমে ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক। নোয়াখালীতেও 3 দিন ধরে বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় দ্বীপ উপজেলায় হাতিয়ার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাগর উত্তাল থাকায় বন্ধ রয়েছে নৌ পারাপার। এছাড়া সব মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একটু বৃষ্টি হলে পানি উঠে যাও, স্কুল কলেজে পোলাপান যাইতে আসা যাওয়া অনেক কষ্ট, মানুষের চলাফেরা অনেক কষ্ট হইতেছে। বৃষ্টি হলে হাঁটু সমান হয়ে যায়, স্কুলের ছাত্রছাত্রীরা আসতে অসুবিধা হয়। এ নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীতে এখনকার সবশেষ আবহাওয়া পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আর সাগর কতটা উত্তাল রয়েছে? এই মুহূর্তে আমি আছি নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটে। সম্প্রতি এটিকে হাতিয়া উপকূলীয় নৌবন্দর ঘোষণা করেছে সরকার। আমি যদি একটু দেখাই, এই মুহূর্তে এখানকার আবহাওয়া পরিস্থিতি কিছুটা ভালো। 1 ঘন্টা আগেও এখানে খুব বৈরী আবহাওয়া ছিল এবং এই বৈরী আবহাওয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সকাল থেকে সব ধরনের নৌ পারাপার বন্ধ ছিল। এখানে কোনো রকম সি ট্রাক, সরকারি সি ট্রাক, স্পিডবোট, ট্রলার কোনো কিছু চলাচল করেনি। 2 পাড়ে যাত্রীরা আটকা পড়েছেন। আপনি 2 পাড়ে যাত্রীরা আটকা পড়েছিলেন। তো এখন হচ্ছে যে একটু আগে, এখন থেকে 5-7 মিনিট আগে একটি সি ট্রাক শিক্ষার্থীরা যাবে সেজন্য ছাড়া হয়েছে বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। আর হচ্ছে যে বৃষ্টি এখন অনেকটাই কমেছে। সকালে যে ভারী বৃষ্টি হয়েছিল এখানে সেটি এখন আর নেই। মাঝে মধ্যে বৃষ্টি হয় আবার যায়, তবে সাগর এখনও উত্তাল রয়েছে। আমি এখন যে মেঘনার পাড়ে আছি, এই মেঘনায় এখনও স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে এই মেঘনা পাড়ের বিভিন্ন জায়গাতে ভাঙন কিন্তু বেড়েছে। দেখাই যাচ্ছে যে কয়েকটি দোকানপাট এই নদী পাড়ে যেগুলো রয়েছে, কিছু কিছু দোকানপাটের নিচের অংশ অনেকটাই মাটি সরে গেছে এবং কিছু দোকানপাট অব্যাহত এই যে জোয়ারের কারণে, ভাঙনের কারণে সরিয়ে নেওয়া হচ্ছে। এখানে যে মাছঘাটটি রয়েছে, ইতোমধ্যেই এই মাছঘাটটি জোয়ারের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো জেলেরা যারা রয়েছেন তারা আসলে সমুদ্রগামী জেলে বিশেষ করে তারা কিন্তু সকাল থেকে, কার্যত গতকাল থেকেই সমুদ্রে যেতে পারেননি, যেহেতু আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জেলেদেরকে উপকূলে অবস্থান করতে বলা হয়েছিল। সে কারণে এখন এই মুহূর্তে কিছুটা আবহাওয়া আগের চাইতে ভালো হওয়াতে জেলেরা প্রস্তুতি নিচ্ছেন আবার মাছ ধরার জন্য নদীতে এবং সমুদ্রে যাওয়ার জন্য। যদিও আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য কি এখনই এখানকার এই যে কয়েকজন জেলের সাথে কথা হয়েছে তারা জানাতে পারেননি, কিন্তু তারা বলছেন যে তাদের বিবেচনায় এখন আবহাওয়া স্বাভাবিক হয়ে উঠছে, তারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু যেই ঢেউ এবং স্রোতের যে গতি প্রকৃতি সেটি আমাদের ক্যামেরায় হয়তোবা দেখা যাচ্ছে, তাতে সাগর স্বাভাবিক রয়েছে, নদী স্বাভাবিক রয়েছে এমনটি বলা যায় না। অন্যদিকে নোয়াখালীর যেই জেলা শহর মাইজদি সহ বিভিন্ন এলাকাতে কিন্তু গত কয়েকদিন থেকে চলা বৃষ্টির কারণে ইতোমধ্যে যেসব এলাকায় জলাবদ্ধতা ছিল সেসব এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি ঘটেছে। বিশেষ করে জেলা শহরের হাউজিং, মাস্টারপাড়া, লক্ষ্মীনারায়ণপুর, মধুপুর সহ বিভিন্ন এলাকাতে দোকানপাট, রাস্তাঘাট নিমজ্জিত রয়েছে। সড়কগুলোতে বড় বড় গর্তে পানি জমে থাকায় জনদুর্ভোগ বেড়েছে। এ হচ্ছে আমার কাছে নোয়াখালীর উপকূলীয় এলাকা থেকে আবহাওয়ার সর্বশেষ।
নোয়াখালীর সবশেষ আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু নাসের। এই মুহূর্তে নোয়াখালীর পরে আমরা চট্টগ্রামে যাচ্ছি আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানতে। সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, আজকে চট্টগ্রামের আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর আবহাওয়া অফিস থেকে কি বলা হয়েছে, সাগরের উত্তাল রয়েছে কিনা? গত 3 দিন ধরে, অর্থাৎ আজকে সহ 3 দিন ধরেই আমরা দেখছি যে চট্টগ্রামে একেবারে অব্যাহতভাবে বর্ষণ হচ্ছে। কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো থেমে থেমে মাঝারি, আবার কখনো ভারী বর্ষণও হচ্ছে। দিনে রাতে বৃষ্টি হচ্ছে এবং এর ফলে আমরা দেখছি যে চট্টগ্রাম নগরীর যে বিশেষ করে কর্ণফুলী নদীতে জোয়ারের সময় নিচু এলাকাগুলোতে কিন্তু জলজট তৈরি হচ্ছে। এছাড়াও আমরা চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া যেটি জানিয়েছে যে মূলত বঙ্গোপসাগরে যে মৌসুমী মেঘমালা, সেই কারণেই আসলে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি আগামী 24 ঘন্টায়ও তারা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এই চট্টগ্রাম অঞ্চলে। এবং আরেকটি বিষয় তারা সতর্ক করেছে, সেটি হচ্ছে পাহাড়ের পাদদেশে যারা মূলত ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। এবং এক্ষেত্রে আমরা আসলে অন্যান্য বছরগুলোতে যেটি দেখি যে এই ধরনের টানা বৃষ্টি হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণ বসবাসকারী আছেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়, মাইকিং করা হয়। কিন্তু এবছরের এই বর্ষা মৌসুমের শুরু থেকে আমরা এটি নিয়ে খুব একটা তোড়জোড় লক্ষ্য করিনি, যদিও এটি অনেকটা ভাগ্য সুপ্রসন্ন যে এবার পাহাড় ধসে এখনো পর্যন্ত সেরকম প্রাণহানির ঘটনা ঘটেনি। আর সাগরের পরিস্থিতি যথারীতি উত্তাল রয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যে পণ্য উঠানামা করে সেগুলো এই সাগরের উত্তাল পরিস্থিতির কারণে সেখানে পণ্য উঠানামার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া চট্টগ্রামের বাঁশবাড়ি অর্থাৎ চট্টগ্রাম থেকে সন্দ্বীপ রুটে যে নৌযান চলাচল সেখানেও কিছুটা বিঘ্ন তৈরি হচ্ছে। এবং এখন গত 2 দিন ধরে আমরা দেখছি যে এই রুটে যে ফেরি চলাচল সেটি বন্ধ আছে এবং মাঝে মাঝে প্রবল সমুদ্রে খুব জরুরি দরকার কিছু হয়তো স্পিডবোট ছেড়ে যাচ্ছে, কিন্তু সেই সমস্ত স্পিডবোটটি কিন্তু অসম্ভব ঢেউয়ের মুখে পড়তে হচ্ছে। তো আবহাওয়া অফিস যেটি জানিয়েছে আগামী 24 ঘন্টায় চট্টগ্রামে এইরকম মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং মূলত পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকে সতর্ক থাকার জন্য আবহাওয়া অফিসের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। চট্টগ্রাম থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। জুলাই আন্দোলনে হত্যা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মাহমুদুর রহমান জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত শিক্ষক ও শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান জনি একাধিক হত্যা মামলার আসামি। দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নৈতিক স্খলনের দায়ে 2024 সালের ফেব্রুয়ারিতে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাকে সাভারের ব্যাংক টাউন থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক বৈষম্য বিরোধী মামলা রয়েছে। আমরা আজকে তাকে ওই একটা হত্যা মামলায় বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ করব এবং তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বর্তমানে বহিষ্কৃত অবস্থায় রয়েছেন। সিলেটে পুলিশ হেফাজতে নিহত রায়হান হত্যা মামলার আসামিরা একে একে জামিন পাওয়ায় ন্যায় বিচার পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সবশেষ জামিনে মুক্ত হয়েছেন মামলার প্রধান আসামি পুলিশের এসআই আকবর। হাইকোর্টের নির্দেশনার পরও মামলাটি দ্রুত নিষ্পত্তি না হওয়ায় ক্ষুব্ধ বাদী পক্ষ। 2020 সালের 13 অক্টোবর বুধরাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে যাওয়া হয় রায়হান আহমেদকে। পরদিন পুলিশ হেফাজতে মারা যান 34 বছর বয়সী রায়হান। ময়নাতদন্তে পুলিশের অমানবিক নির্যাতনের সত্যতা মেলে। 100-র বেশি আঘাতের চিহ্ন ছিল রায়হানের শরীরে। এই ঘটনায় আদালতে মামলা করেন নিহত রায়হানের স্ত্রী। মামলার পর অভিযোগের সত্যতা পেয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ 4 জনকে সাময়িক বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করা হয়। প্রধান অভিযুক্ত আকবরকে 9 নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে কারাগারেই ছিলেন আকবর। আকবর ওই প্রধান আসামি, আকবরকে খেয়ে এখন আবার তাকে জামিন দিল। এটা কি দেওয়া উচিত? আমার তো মনে হয় না এটা উচিত হয়েছে। যে জামিন দিয়েছেন উনি হয়তো বিবেচনা করেন নাই যে সে একটা মার্ডারের আসামি।
বাদীপক্ষের আইনজীবী জানান, আকবরের জামিন পাওয়ার বিষয়টি জানার পর হাইকোর্টের চেম্বার জজ আদালতে আবেদন করে জামিন স্থগিত করা হয়েছে। বর্তমানে মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। মাননীয় চেম্বার জজ আদালতে চেম্বার জজের মাধ্যমে এটা আমরা স্থগিত করেছি এবং মাননীয় আদালত তাকে তার জামিন আদেশটা হাইকোর্টের যে জামিন আদেশ সেটা স্থগিত করেছেন এবং তাকে সারেন্ডারের একটা নির্দেশনা দিয়েছেন। আইনজীবীরা বলছেন, জামিনে মুক্তি পাওয়ার পর আসামিদের পালানোর প্রবণতা থাকে, সেক্ষেত্রে ন্যায় বিচার পাওয়া নিয়ে তৈরি হয় শঙ্কা। তার কাস্টডির ভিতরে রাখলেই এটা তাকে যদি পানিশমেন্টের আওতায় আনা যায় তাহলে তাকে ওই কাস্টডির ভিতর থেকে তাকে ধরা যায়। আর যদি সে পলাতক হয়ে যায় তখন তাকে কোথায় পাবেন আপনি? তার বিরুদ্ধে হয়তো হুলিয়া জারি থাকবে, কনভিকশন ওয়ারেন্ট থাকবে, কিন্তু তাকে তো পাওয়া যাচ্ছে না। আলটিমেটলি তো পানিশমেন্ট এক্সিকিউশন হচ্ছে না। পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলায় মোট আসামি 6 জন। এর মধ্যে একজন শুরু থেকে পলাতক, 4 জন জামিনে মুক্ত এবং কারাগারে আছেন এএসআই আশেক এলাহি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীর হাতিয়ায় চোর সন্দেহে মারধরে পিডিবি ঠিকাদারের কর্মীর মৃত্যুর ঘটনায় 3 জনের নামে মামলা হয়েছে। এই মামলায় আটক তারেক আজিজকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। হাতিয়া থানার ওসি AKM আজমল হুদা জানান, সকালে পিডিবি ঠিকাদারের কর্মী মুস্তাফিজুর রহমান বাদী হয়ে 3 জনের নামে মামলা করেন। এতে আসামি করা হয় তারেক, শরীফ ও নার্গিস আক্তারকে। ঘটনাস্থল থেকে আটক তারেককে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। নিহত লোকমান হোসেনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার চোরাই মাল বিক্রির অভিযোগে পিডিবির ঠিকাদারের 2 কর্মীকে চোর সন্দেহে বেঁধে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান লোকমান হোসেন নামে এক কর্মী। খাগড়াছড়ির রামগড়ে ঘর থেকে মা মেয়ের মরদেহ উদ্ধারের 2 দিন পর মামলা হয়েছে, তবে এখনও কাউকে আটক করা যায়নি। শুক্রবার বিকেলে নিহত রাহেনা বেগমের ছেলে মোহাম্মদ হাসান বাদী হয়ে রামগড় থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর আগে শুক্রবার ময়নাতদন্তের জন্য সকালে মরদেহ পাঠানো হয় খাগড়াছড়ি সদর হাসপাতালে। রামগড় থানার ওসি মঈনউদ্দিন জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জমি নিয়ে বিরোধের জেরে পরিবারের অন্য কোনো সদস্যের হাতেই মা মেয়ে খুন হয়েছেন বলে প্রাথমিক ধারণার কথা জানায় পুলিশ। বৃহস্পতিবার সকালে রামগড়ের পূর্ব বাগানটিলা এলাকায় ঘর থেকে আমেনা বেগম ও তার মেয়ে রাহেনা বেগমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন চলছে। জেলার 7টি উপজেলা থেকে 1515 জন কাউন্সিলর সহ কয়েক হাজার নেতাকর্মী সম্মেলনে অংশ নিয়েছেন। এর আগে সম্মেলন উপলক্ষে সকাল থেকেই শহরের বেলাটিয়া এলাকায় সম্মেলনের মাঠে নেতাকর্মীরা আসতে শুরু করেন। সম্মেলন উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কেন্দ্রীয় বিএনপির নেতারা। সম্মেলনে 1515 জন কাউন্সিলরের মাধ্যমে জেলা বিএনপির কমিটি নির্ধারণের কথা রয়েছে। প্রধান অতিথি আসবেন বলে রাস্তায় স্কুলের বাচ্চাদেরকে দাঁড় করিয়ে রাখার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন। সকালে প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের 147তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে অংশ নেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। পরে কলেজে কেক কাটা হয়। আয়োজন করা হয় আলোচনা সভার। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব আরও বলেন, বিভিন্ন উন্নয়ন কাজের জন্য তদবির করা হয়। এসব সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। এ সময় সাবেক সচিব ফরিদুল ইসলাম বাবলু বলেন, ভবিষ্যতে স্কুলের উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হবে। এ ছিল সমগ্র বাংলাদেশে আমন্ত্রণ পরের আয়োজনে।